এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন, সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির মধ্যে থেকে বিএনপির বড় বড় নেতারা কারা কারা আওয়ামী লীগের পা চাটে, আওয়ামী লীগের হয়ে দালালি করতেছে বা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের দালালি করে তলে তলে, সেটা আজকের ভিডিওতে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। আপনারা জানেন যে 18 সালের নির্বাচনে মাত্র কয়েকজন সংসদ সদস্য সংসদে গিয়েছিল বিএনপি থেকে। তো এরা যদি না যেত তাহলে কিন্তু সেই নির্বাচনটা বিতর্কিত হতো, কিন্তু এরা মাত্র কয়েকজন গেছে। এরা হচ্ছে ভারতের দালাল, এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল এবং সংসদে গিয়ে ফ্লট চায় এরা। তো দর্শক, আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। ধানমন্ডি 32 নম্বরটা 48 ঘন্টা ধরে ভাঙ্গা, বিভৎস রকম মববাজি ছিল রুমিন ফারহানা। এরপর দেখেন 48 ঘন্টা ধরে ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গা একটি বিভৎস রকমের মববাজি। এটা ভাঙ্গার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে, তার সাথে নাচানাচি করা সহ অনেক কিছুই হয়েছে রুমিন ফারহানা। তো দর্শক, রুমিন ফারহানার কলিজায় আঘাত লেগেছে 32 নম্বর ভাঙ্গাতে। তো সে যদি আওয়ামী লীগ না হয় তাহলে তো এর কলিজাত আঘাত লাগার কথা নয়। তো এটা নিয়ে আবার সাংবাদিক ইলিয়াস বলেছে যে রুমিন ফারহানা যদি ক্ষমা না চায় তাহলে তার লিঙ্ক ভাইরাল করে দিবে। অনেকে আবার বলে মুন্নি শাহর মতো এ নাকি যৌবন নেই, কিছু নেই, এটা কোন লিঙ্গ কেউ জানে না, যদি থাকতো তাহলে তো এতদিন বিয়ে করতো। তো যার লিঙ্গই নেই সে আবার তার আবার লিঙ্ক কীভাবে ভাইরাল হবে জানি না, এই বিষয়ে আমি এমনিতেই বললাম। তো দর্শক, এরপর আসি দ্বিতীয় বিষয়ে। গত কয়েকদিন আগে বিএনপি নেতা ফজলু সে একটা প্রোগ্রামে গেছে, সেখানে গিয়ে সে কেন্দ্রে কেন্দ্রে বলতেছে যে এমন দেশ কি আমরা চেয়েছিলাম যেখানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা হয় আর বাংলাদেশের পুলিশ তারা কেউ কিছু বলল না। বন্ধুগণ, তোমরা বলো এমন দেশ কি আমরা চেয়েছিলাম? এই কথা বলার পর ওই বিএনপির প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এরকম স্লোগান দিতে থাকে। তো চলুন ভিডিওটা একটু দেখে আসি। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন, সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের খাস নেতা আপনারা কিভাবে বুঝবেন? দেখেন, দেশ স্বাধীনের পর যে দল নিষিদ্ধ সেই দলকে নিয়ে এরা স্লোগান দিচ্ছে, মানে বিএনপির প্রোগ্রামের ভিতরে এরা স্বাধীনভাবে স্লোগান দিচ্ছে। তো এরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে দেখা যাচ্ছে। বিএনপির আর একটা নেতা একটা ফেসবুকে পোস্ট করেছে, সেটা একটু আপনাদের দেখায়। তার আগে আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এখানে কি দেখতে পাচ্ছেন যে শহীদ জিয়ার মুরাল ভেঙে ফেলা হয়েছে। এটা কিন্তু বেশি দিনের না, এই 2024 সালের, 1 বছর এখন পূর্ণ হয়নি। তো এই মুরাল ভাঙ্গা হয়েছে, এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কোনো প্রতিবাদ বা কিছুই করেনি। তো আমি এই বিষয় নিয়ে বিএনপির এক ভাই ফেসবুকে পোস্ট করছে, আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই, এরপর আমি মন্তব্য করতেছি। তিনি লিখেছেন, ছবিটা বেশি না, 24 সালের এপ্রিলের নারায়ণগঞ্জের চাষারা জিয়া হলের শহীদ জিয়ার মুরাল আওয়ামী লীগেরা রাতের আধারে ভেঙে দিল। আজ বিএনপির রুমিন ফারহানা সহ অনেকেই 32 নম্বর নিয়ে আবেগে ভাসছে। শহীদ জিয়ার
মইনুল রোডের বাড়ি ঘুরিয়ে দেওয়ার সময় কষ্ট লাগেনি। বিএমপিকে বলছি এখনও সময় আছে, এসব আবর্জনাকে লাঠি মেরে বের করে দিন, নয়তো আওয়ামী লীগের মতো পরিণত হতে সময় লাগবে অল্প দিন। জি দর্শক, তাহলে দেখেন শহীদ জিয়ার বাড়ি ভাঙ্গা হয়েছে, এটা নিয়ে বিএমপির কারো চোখে পানি আসেনি। তারপরে মুরাল ভাঙ্গা হয়েছে, মাত্র কয়েকদিন আগের ঘটনা, সেটা নিয়েও কেউ প্রতিবাদ করেনি। অথচ এই 32 নম্বর ভাঙ্গা নিয়ে এই বিএনপি নেতা ফজলু এবং রুবিন ফারহানা, এদের মানে কলিজায় আঘাত লেগেছে, কলিজায় জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আহারে কেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা হলো? তো তাহলে এরা বঙ্গবন্ধুর দল করে না বিএমপি করে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো বেশি দেরি করব না, চলুন আমরা সৈয়দ মাসুক ভাইয়ের সেই বিশ্লেষণের ভিডিওটা দেখে আসি। বিএনপির অনেক ভাই বোনেরা বলে থাকেন মাসুক ভাই আগেই ভালো ছিলেন, 5ই আগস্টের আগে আপনি বিএনপির পক্ষে কথা বলতেন, এখন বিএনপির সমালোচনা করেন, তাই আপনি এখন ভালা না। প্রিয় দর্শক, আমি কেন ভালা না? আমরা যখন ফজু পাগলার কথা এখন আবার রুমিন ফারহানা হয়ে উঠছে, ওই রকম ভাবে আজকে তাদের দুইজনের দুইটা বিষয় নিয়ে কথা বলছি। শুধু কথা নয়, ফজু পাগলাকে কেন আমরা ফজু পাগলা উপাধি দিয়েছি, এই ফজু পাগলার একটু বক্তব্য আপনাদের সামনে এখন তুলে ধরি, তারপরে আমি বিশ্লেষণে যাই এবং আপনাদের জন্য সহজ হবে ফজু পাগলার মুখ থেকে তার কথাগুলা শুনলে। বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় হায় বাংলাদেশ, হায় হায় বাঙালি জাতি, তার লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। সেই লোকটার বাড়ি আগুন দিয়ে করে দিলেন, সেই বঙ্গবন্ধুর বাড়ি পুনরুদ্ধার চালিয়ে দিলেন। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে বঙ্গবন্ধুর বাড়ি পোড়ার কারণে ফজলুর রহমান, যার নাম এখন ফজু পাগলা হয়েছে, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। বিএনপির কেন্দ্রীয় নেতা হয়ে বঙ্গবন্ধুর জেল খাটা নিয়ে উনি যে কলিজা মানে ওনার ছিঁড়ে যাচ্ছে, কলিজাটা যেন ওনার বের হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির জন্য, সেই বক্তব্য যখন দেয়, আমরা যদি তার বিরোধিতা করি, এটা কি বিএনপির বিরোধিতা হচ্ছে নাকি এটা আওয়ামী লীগের বিরোধিতা হচ্ছে? আসলে আমরা বিএনপির ভিতরে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চান, বিএনপির ভিতরে যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চান, আমরা তাদের বিরোধিতা করে থাকি। এখন এটাকে যদি প্রিয় ভাই বোনেরা মনে করে থাকেন যে আমরা বিএনপির বিরোধিতা করে থাকি, তাই সময়ই বলে দিবে আমরা কার বিরোধী আর কার পক্ষে। সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হচ্ছে। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে ধৈর্য ধরা লাগছে, আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে ধৈর্য ধরা লাগছে, ডক্টর কনক সারোয়ার ভাইও প্রতিদিন বিএনপির বিভিন্ন জায়গায় সন্ত্রাস বিভিন্ন কিছু নিয়ে কথা বলছে। আমাদেরকে আসলে ধৈর্য ধরতে হচ্ছে, কারণ এক সময় আপনারা বুঝবেন যে আপনারা যখন বিপদে পড়ে যাবেন না আওয়ামী লীগের মতন, তখন বুঝতে পারবেন আসলে আমাদের কথাগুলা যদি আপনাদের কেন্দ্রীয় নেতারা শুনতেন, আমাদের কথাগুলা যদি আপনারা সময় থাকতে মানে গ্রহণ করতেন, তাহলে আপনাদেরও সেই পরিণতি হতো না। আজকে দেখেন এই সেম কথাটা আরেকজন কে বলছে, রুমিন ফারহানা কি বলছে, ধানমন্ডির 32 নাম্বারটা 48 ঘন্টা ধরে ভাঙ্গা, বিৎসত রকম মববাজি ছিল। রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, উনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, তাহলে উনি আন্তর্জাতিক অঙ্গনের কাছে উনি কি বলবেন, কি বার্তা দিবেন? বার্তা দিবেন কি বাংলাদেশে মব হয়েছে, মব জাস্টিস হয়েছে, আইন বাংলাদেশে প্রয়োগ হচ্ছে না, আইন লঙ্ঘন করে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গা হয়েছে। এই রুমিন ফারহানার বাবা ছিল শেখ মুজিবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। শেখ মুজিব যখন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, তার বাবা ছিলেন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জেনারেল। প্রিয় দর্শক, এই কথাগুলা যখন আমরা বলি, এই ফজু পাগলা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এরপরে কেন্দ্রীয় সভাপতি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি যদি এখন বিএনপি চালা, আওয়ামী লীগ যাওয়ার পরে তার কিন্তু মুখোশ বের হয়ে আসছে। আওয়ামী লীগ যতদিন ছিল এতদিন সে ডাল ভাত না মানে কুরমা পোলাও খেয়ে ভালোই ছিল। যখন আওয়ামী লীগ চলে গেছে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আওয়ামী লীগের জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে শেখ হাসিনার জন্য। এখন সে বিএনপির ভিতরে থেকে এই কথাগুলা বলছে, আর এই কথাগুলার কারণে বিএনপির যে কত বড় ক্ষতি হচ্ছে,
এবং আজকে যে রুমিন ফারহানা নতুন করে এই কথাটা বললেন, আজকে 7 তারিখে 7ই জুলাই রুমিন ফারহানা এই 32 নাম্বার নিয়ে কিন্তু কথা বলছেন। তাই এইটার জবাব আবার পিনাকি ভট্টাচার্য যখন দিবে, তখন শুধু কি রুমিন ফারহানার ক্ষতি হবে নাকি পাশাপাশি বিএনপিরও ক্ষতি হবে, এই জিনিসটা ভেবে দেখবেন বিএনপির ভাই বোনেরা। এবার দেখেন এর বিপরীতে আরেকটি কথা, আরেকজন নারী এই রুমিন ফারহানের চাইতে বয়স কম আরেকটি মেধাবী নারী কি বলছে। শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপি নেত্রী সামান্তা। এনসিপি নেত্রী সামান্তাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই রংপুরের থেকে শুরু করে তারা বগুড়া হয়ে এখন উত্তরবঙ্গ শেষ করছে এবং 3রা আগস্ট তারা নতুন সংবিধান ডিক্লার দিবে শহীদ মিনারে। এর আগ পর্যন্ত সারা বাংলাদেশ তারা জনগণের সাথে হাত মিলাচ্ছে, জনগণের ম্যান্ডেট নিচ্ছে, জনগণের কাছে যাচ্ছে। সেখানে বলছে শেখ হাসিনা ছিল বাংলার ইয়াজিদ। বাংলার ইয়াজিদ হিসাবে একজনে বলছে শেখ হাসিনাকে শেখে এনসিপি নেত্রী। আর ধানমন্ডি 32 নাম্বার 48 ঘন্টা ধরে বাঙ্গা বিৎসত রকম মববাজি ছিল, এটা বলছে কে? বিএনপি নেত্রী। এখন জনগণ কাকে নিবে? জনগণ কি ধানমন্ডি 32-এর জন্য যার কান্নাকাটি হয় তাকে নিবে, নাকি জনগণ শেখ হাসিনাকে ইয়াজিদ যে বলছে তাকে নিবে? বিষয়টা এই দুটা নারীকে আপনি একটা আসনে দাঁড় করাইয়া দেন, দুটা নারীকে একটি জায়গায় দাঁড় করাইয়া দেন, জনগণ কোন দিকে নিবে, জনগণ কাকে নিবে? তো সেই কারণে প্রিয় দর্শক, আমরা তো এনসিপিও করি না, বিএনপিও করি না, অন্য কোনো রাজনৈতিক দলও করি না। বিশ্লেষক হিসাবে বা ইসলামপন্থীদের প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামপন্থীদের ভালো কাজগুলা আমরা একটু তুলে ধরি। এই কথা তো আমি একা তুলে ধরছি না, ইউটিউবের ম্যাক্সিমাম পপুলার ইউটিউবার যারা সবাই তুলে ধরছে। তো সবাই যেটা তুলে ধরছে সেটা যদি আমি তুলে ধরি তাহলে আমার উপর রাগ করা আপনাদের ঠিক হবে না। কারণ আমি বিএনপির বিরোধী হিসাবে কথা বলছি না, আমি বলছি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলতে গেলে এটা যেই দলেরই পক্ষে যাক আর যেই দলেরই বিপক্ষে যাক, তারপরেও আমাদের জীবনের শেষ দিনটা পর্যন্ত সেটাই বলে যেতে হবে। কারণ আপনারা আমাদের কাছ থেকে সত্য কথা শুনেই আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারাই যারা সত্যকে ভালোবাসেন, যারা সত্য কথা শুনতে চান, তারাই তো সাবস্ক্রাইব করে আমাদেরকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাই আমাদেরকে জীবনের শেষ দিনও সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। আশা করছি আপনারা আওয়ামী লীগের দালাল দুইটাকে ভালোভাবে চিনতে পেরেছেন। কারণ যে আওয়ামী লীগ 17 বছর ধরে আমাদের উপর নির্যাতন করেছে, এদের কিন্তু কিছু হয়নি। রুমিন ফারহানার কিছু হয়েছে, সে জেলে গেছে না, এর কিছু হয়নি, বা ফজলুরও কিছু হয়নি, হবেও না। কারণ এরা দালাল ছিল, এদেরকে পুলিশ ধরবে না বা আওয়ামী লীগ এদের কিছু করবে না, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা আওয়ামী লীগের দালাল। তো এদেরকে এখনই আমাদের বয়কট করতে হবে। বা বিএনপির ভিতরে আরও কতগুলো দালাল আছে যে তার কোনো সীমানা নেই। আপনারা যারাই দেখবেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে বা বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলতেছে, তাহলে বুঝবেন যে এটা আওয়ামী লীগের দালাল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।